নমস্কার, বাংলার দিনলিপির ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি। চলো প্রথমে কবির পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ আমাদের কাছে কী নামে পরিচিত কেউ পারবে বলতে তোমরা? হ্যাঁ, ঠিক, কবিগুরু এবং বিশ্বকবি নামে পরিচিত। তিনি প্রথম এশিয়ার একজন এবং প্রথম ভারতীয় নাগরিক যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। তার গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পেয়েছেন। আমাদের আলোচ্য কবিতাটি তার পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া। পরবর্তীকালে তার সঞ্চয়িতা কাব্যগ্রন্থেও এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার মূল পাঠ শুরু করা যাক। কবিতাটি দেখে বড় বলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কবিতাটা খুব সহজ, জলের মতো সহজ। একটু মন দিয়ে পড়ো এবং বুঝো শুধু। দেখো, কবিতার প্রথম স্তবকে কবি আফ্রিকা মহাদেশের এক দুর্বিষহ পরিস্থিতির কথা বলছেন, যেখান থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি আফ্রিকার কিভাবে জন্ম হচ্ছে। ঠিক আছে, দেখো কবিতায় কবি কি বলছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ উদ্ভ্রান্ত বা দিশাহীন সেই প্রাচীন যুগ যখন পৃথিবী জন্ম হয়েছে, পৃথিবী যখন নতুন করে সৃষ্টি হয়েছে, সেই সময় স্রষ্টা বা সৃষ্টিকর্তা মানে ঈশ্বর নিজের প্রতি কোনো অসন্তোষ বা কোনো ক্ষোভ বশত নতুন সৃষ্টিকে বারবার যখন ধ্বংস করছিল, পৃথিবীকে বারবার সৃষ্টি করছে আবার বারবার ধ্বংস করছে, অর্থাৎ পৃথিবীর প্রকৃতিকে নিজে হাতে তৈরি করছিলেন আবার ধ্বংস করছিলেন অসন্তোষ বশত, নিজের প্রতি কোনো রাগ বশত। এরপর কবি বলছেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ তার সন্তুষ্টি না হওয়ার ফলে তিনি যেন বিরক্ত প্রকাশ করছেন। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের জলোচ্ছ্বাস বা বাহু প্রাচীন পৃথিবীর থেকে ছিনিয়ে নিয়ে গেছে যেন আফ্রিকাকে। আচ্ছা, আমরা যদি পৃথিবীর মানচিত্র লক্ষ্য করি তবে বুঝবো বা দেখব আফ্রিকা মহাদেশ অন্যান্য মহাদেশের থেকে প্রায় বিচ্ছিন্ন। তাই আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে কি করলো? এরপর দেখো পরের লাইনে, বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, অর্থাৎ অন্যান্য মহাদেশের জনমানবের থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশ যেন বাধা পড়েছে বনস্পতির গাছের নিবিড় পাহারায়, অর্থাৎ আফ্রিকা মহাদেশে অতি মূল্যবান বনস্পতি। আচ্ছা, বনস্পতি মানে তোমরা কি জানো? বনস্পতি মানে বট, অশ্বত্থ, শাল, সেগুন, এই সমস্ত গভীর বড় বড় গাছ, এই সমস্ত গাছে পরিপূর্ণ আফ্রিকার জঙ্গল। তাই জন্য বলছে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি গাছ যেন আফ্রিকাকে পাহারা দিয়ে চারিদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘিরে রেখেছে, যাকে আমরা এক কথায় উদ্ভিদ রাজ্যও বলতে পারি। এই উদ্ভিদ রাজ্যের মাটিতে গভীর গাছের রহস্য ভেদ করে সূর্যের আলো সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে না। স্বাভাবিক, আমরা যদি আশেপাশে যে বটগাছগুলো থাকে সেই বটগাছ বা অশ্বত্থ গাছের তলায়, বড় বটগাছ, ছোটো নয়, দাঁড়িয়ে থেকে যদি ওপরের দিকে তাকাই আমরা সূর্যের আলো কি পুরোটা আকাশই দেখতে পাবো না। ধরো গভীর প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেকে গাছতলায়, এই বট গাছের তলায় গিয়ে থাকে, একবার বট গাছ তলায় দাঁড়িয়ে দেখবে গায়ে সূর্যের আলো বা প্রচুর বৃষ্টির জল হলেও বৃষ্টির জল কিন্তু পুরোটা পড়বে না, কয়েক ফোঁটা হয়তো পড়বে, কারণ এই গাছগুলো প্রচুর গভীর হয় আর প্রচুর ঘন পাতা হয় এদের। তাই কবি বলছেন সেখানে সূর্যের আলোও যেন প্রবেশ করতে পারে না, সূর্যের আলোও যেন অল্প অল্প কিরণ দেয়, কৃত্রিমই করে যেন কিরণ দেয়। তাই জন্য বলছেন কৃপণ আলোর অন্তঃপুরে। এই বনস্পতি গাছগুলোকে আফ্রিকাকে পুরো ঘিরে রেখেছে বনস্পতি গাছে। কিভাবে ঘিরে রেখেছে? এত গভীরভাবেই ঘিরে রেখেছে যেখানে সূর্যের আলোও যেন কৃপণতার সঙ্গে প্রবেশ করে আফ্রিকার অন্তরালে, আফ্রিকার ভিতরে, অন্তঃপুরে। এইটুকু বোঝা গেছে। এবার আমরা পরের স্তবকে যেতে পারি। দেখো, এবার দ্বিতীয় স্তবকে এসে কবি বলছেন সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ কৃপণ আলো রহস্যময়তার মধ্যে দিয়ে বা যেখানে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারে না, সেখানে নিভৃত অবকাশে বা একা নিরালায় অবসর দিন যাপন করছে দুর্গমের রহস্য, অর্থাৎ কঠিন জীবনের রহস্য সংগ্রহ করছিল আফ্রিকা।
আর দূরের জলপথ, স্থলপথ এবং উপরের আকাশপথের সংকেত, অর্থাৎ সমস্ত আওয়াজ যেন সে নিরালায় একা বসে উপভোগ করছিল, যেন চিনছিল। আরও সহজ করে বলি, তোমাকে একটা অন্ধকার ঘরে যদি বন্দি করে রাখা হয় বা বন্দি করলে তুমি প্রথমে চিৎকার করলেও পরে চুপ করে আশেপাশের আওয়াজ বোঝার চেষ্টা করবে। ঠিক তেমন উপলব্ধির কথা কবি আফ্রিকা সম্পর্কে এখানে বলেছেন। দেখো, এর পরের লাইনে কবি বলছেন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ প্রকৃতির যে রহস্য, তাই যেন আফ্রিকা তার চেতনারও অতীত মনে মন্ত্র জাগাচ্ছিল, মন্ত্র জাগিয়ে চলছিল। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ আফ্রিকা যেন ভীষণ, অর্থাৎ ভয়কেই যেন বিদ্রূপ বা ব্যঙ্গ করছিল, বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ তার জঙ্গলের গভীর ভয়ঙ্কর রূপের মাধ্যমে আফ্রিকার শঙ্কাকে বা ভয় বা ভীতি প্রবণতাকে হার মানাতে যাচ্ছিল, যে তুমি কাকে ভয় পাবে, তোমার থেকেও আমি বেশি ভয়ঙ্কর, আমার জঙ্গল আরও বেশি গভীর, আরও বেশি ভয়ঙ্করে পরিপূর্ণ। নিজেকে উজাড় করে নিজের জঙ্গলের বিভীষিকাময় বা বলতে পারি চোখের ধাঁধা লেগে যাওয়া মহিমা বা রূপের মধ্যে দিয়ে, তাণ্ডবের দুন্দুভি নিনাদে বা নিজের জঙ্গলের মধ্যে থাকা ভয়ঙ্কর যে জন্তু, জানোয়ার, পশু পাখির যে আওয়াজ, সেগুলোর মাধ্যমে, যাকে কবি দুন্দুভি বা যুদ্ধে ব্যবহারকারী বাদ্যযন্ত্র বলছিলেন, সেগুলোর মধ্যে দিয়ে কবি যেন শঙ্কাকে, অর্থাৎ ভয়কে জয় করছিল। দেখো, তোমার থেকেও আমি বেশি ভয়ঙ্কর। তাই আমরা বলতে পারি এই স্তবকে কবি আফ্রিকার ভয়ঙ্করতম রহস্যকে তুলে ধরতে চেয়েছেন বা তুলে ধরেছেন। আফ্রিকা কবিতা সম্পর্কে তোমাদের এই আলোচনা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর আমার কোথাও কোনো ভুল ত্রুটি হলে, কোনো শব্দের অর্থ ভুল হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সংশোধন করে নেব। এর পরবর্তী অংশে এবং এর পরবর্তী ক্লাসে আফ্রিকার পরবর্তী অংশগুলো দেওয়া থাকবে। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।